This audio is made for entertainment purposes only. All the characters are fictitious. Any resemblance to actual persons living or dead or actual events is purely coincidental. No offense to any person, religion or race is intended. লক্ষ্য করেছি তাচ্ছিল্যের ভাব। নিজেকে বোঝাই কি দরকার বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর। কি ভাবছ নীল? ভাবছি অধিকারের সীমা লঙ্ঘন করছি না তো। সীমায় আবদ্ধ থাকলে কোনোদিন কিছু পাবে না। পেতে হলে সীমা তোমাকে অতিক্রম করতে হবে। সূচির কথায় নিজের প্রতি বিশ্বাস বাড়ে। কি সুন্দর কথা বলে সূচি। ও প্রেরণা দিলে একদিন কেউ আমার লেখক হওয়া আটকাতে পারবে না। নিজেকে রাজার মতো মনে হচ্ছে। ব্যোমকেষ্টকেও তুচ্ছ বলে বোধ হয়। সূচি ডান দিকে মোড় নেবার আগে বলল, সাবধানে থেকো। আমি সোজা বাড়ির পথ ধরলাম। ঘরে ঢুকে শুয়ে পড়লাম। মা বলল, কিরে অসময়ে শুয়ে পড়লি? মা, আমার পাশে একটু বসো না। মা বসে বলল, আমার কি বসলে চলবে? মা গো, স্বপ্ন দেখা কি খারাপ? এই আবার কি কথা? বলো না মা, বলো না। স্বপ্নই মানুষের মনে উদ্যম সৃষ্টি করে। স্বপ্ন দেখতে হয় জেগে জেগে। যে স্বপ্ন দেখে না, ধীরে ধীরে হয়ে যায় মজা নদী। ছাড়, আমার অনেক কাজ আছে। চা খাবি তো? নয়। এখন দশম দ্বাদশ শ্রেণীর ক্লাস নেই, চাপ কম। কণিকা ব্যানার্জি স্নান খাওয়া দাওয়া করে তৈরি। রিকশা আসেনি, অপেক্ষা করছেন। ব্যাগ থেকে মোবাইল বের করে ভিডিও দেখছেন। ঠোঁটের কোলে হাসি। চোখ বুজে গোবর্ধন দাস খেচে চলেছেন। জানলায় কে দাঁড়িয়ে? ছবিটা একটু অস্পষ্ট। ছেলেটাকে চেনার চেষ্টা করেন। তার মানে তিনি ছাড়া আর একজন সাক্ষী আছে গোবর্ধন দাসের দুষ্কর্মের। তাহলে কি ছেলেটা তার বুচ্চসাও দেখেছে? কপালে ভাঁজ পড়ে। রিকশার প্যাক প্যাক শব্দ কানে এলো। কণিকা ব্যানার্জি ব্যাগ কাঁধে বেরিয়ে পড়লেন। কাগজে খবর দেখলাম এই সপ্তাহের শেষে রেজাল্ট বেরোতে পারে। এই সংবাদ আমাকে স্পর্শ করতে পারে না। আমার মন জুড়ে আছে কেবল সূচি, সূচি আর সূচি। একবার চোখে দেখার জন্য উন্মুখ হয়ে থাকে মন। কারণে অকারণে সূচিদের বাড়ির নিচ দিয়ে যেতাম। কোনোদিন দেখতাম দাঁড়িয়ে আছে বারান্দায়, কানের পাশে হাত নিয়ে আস্তে আস্তে নাড়ত। আবার কোনোদিন দেখা হতো না। মনের কথা বলতে না পারলে শান্তি নেই। আগের দিন রাত জেগে অভিধান ঘেটে কোটেশন দিয়ে একটা চিঠি লিখেছি। চিঠির উপর একটু সেন্ট মাখিয়ে দিয়েছি। ইচ্ছে ছিল কেউ না দেখলে বারান্দায় ছুঁড়ে দেব। মনে মনে ভগবানকে ডাকছি, আজ যেন সূচি দাঁড়িয়ে থাকে বারান্দায়, আর কেউ যেন না থাকে। দেখলাম ভগবান আমার ডাকে সাড়া দিয়েছে। দূর থেকে দেখলাম রেলিং যে কনুইয়ের ভর দিয়ে দাঁড়িয়ে আছে সূচি। আশপাশে কেউ নেই, একা। মনের মধ্যে জলতরঙ্গ বেজে উঠল। বুক পকেটে হাত দিয়ে চিঠিটা অনুভব করলাম। বাড়ির নিচে যেতেই সূচি সোজা হয়ে দাঁড়িয়ে ঘরে ঢুকে গেল। ইস, আমাকে খেয়াল করেনি বুঝতে পারি। কিছুটা গিয়ে অপেক্ষা করি, আবার যদি বের হয়। সূচির মা মিসেস বোস এসে দাঁড়ালেন বারান্দায়। অপেক্ষা করা অর্থহীন বুঝে বিমর্ষ হয়ে বাড়ির দিকে পা বাড়ালাম। রাস্তার মোড়ে চায়ের দোকানে ব্যোমকেষ্ট আর গোবর্ধনবাবু কথা বলছে। ব্যোমকেষ্ট চায়ের দোকান থেকে বেরিয়ে পানের দোকান থেকে পান নিয়ে গোবর্ধনবাবুকে দিল। অবাক লাগে ওই সিটকি লোকটাকে এত খাতির করে কেন ব্যোমকেষ্ট। এত বেলা হলো গোবর্ধনবাবু অফিসে যায়নি, তাহলে কি আর যাবে না? এমন সময় দেখলাম গোবর্ধনবাবু চায়ের দোকান থেকে বেরিয়ে বললেন, আসি রে কেষ্টা, অফিসে দেরি হয়ে গেল। আচ্ছা দাদা, গরিবকে মনে রেখো মাইরি। খ্যাঁ খ্যাঁ করে হাসল ব্যোমকেষ্ট। কিছু দূর যেতে দেখলাম গৌরাঙ্গ আর পরেশ আসছে। দুজনের মুখ গোমড়া। জিজ্ঞেস করলাম, কোথায় গেছিলি? স্কুলে গেছিলাম। শুনেছিস রেজাল্টের কথা? গৌরাঙ্গ জিজ্ঞেস করে। কাগজে দেখলাম। কণিকা ম্যাম বললেন 2-1 দিনের মধ্যে বেরোবে। 2-1 দিনের মধ্যে বেরোবে নতুন কথা কি? কাগজেও সেরকম লিখেছে। ওদের কিছু বললাম না। বাড়ি ফিরে মনে হলো চিঠিটা আরো ভালো করে লিখতে হবে। আবার কাগজ কলম নিয়ে বসলাম। ইংরেজি কোটেশন চেটে বাংলা কোটেশন ঢোকালাম। সংশোধন করতে গিয়ে পুরো চিঠিটাই বদলে গেল। ভাঁজ করে রেখে দিলাম। যত দেখব মনে হবে আবার সংশোধন করি। রোদ পড়লে আবার বের হব। সূচির হাতে পৌঁছে না দেওয়া অবধি শান্তি নেই। স্কুলে রোজই দেখা হতো, তখন এরকম হতো না। হঠাৎ আমার কি যে হলো, একেই বুঝি প্রেম বলে? ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে বেলা হয়ে গেল।
তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সুচিদের বারান্দায় ওর মা, কাকু, কাজের লোক দুলির মা দাঁড়িয়ে, কিন্তু সুচিকে দেখলাম না। মন খারাপ হয়ে গেল। ক্যারাটে ক্লাবের পাশ দিয়ে অন্যমনস্কভাবে হাঁটছি। পিছন থেকে কে যেন আমার কাঁধে হাত দিল। তাকিয়ে দেখলাম কণিকা ম্যাম, ঠোঁটের কোলে এক চিলতে হাসি। কিরে নীলু, পরীক্ষা কেমন হলো? ভালো। ম্যাম, আপনি এদিকে? স্কুল থেকে ফিরে একটু পায়চারি করতে বেরিয়েছিলাম। তোর সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। একজন সঙ্গী পাওয়া গেল। গ্রামার পোর্শন সব লিখেছিস? হ্যাঁ ম্যাম, একটাও ছাড়িনি। অনেকে 1-8 নম্বর দেখে বেশি গুরুত্ব দেয় না। চল, এক কাপ চা খেয়ে যাবি। অবাক লাগলো, ম্যাম আমাকে চা খেতে ডাকছেন। কিছুদিন আগে গোবর্ধন বাবুর কথা ভেবে মজা লাগলো। আর একদিন দেখেছিলাম ম্যাম মোতার জায়গায় কার মুখ চেপে ধরেছিলেন। ভাবছি চা খাবার দরকার নেই, তার আগেই হাত দিয়ে আমার গলা বের দিয়ে ধরেছেন। মনে মনে স্থির করি চা খেয়ে এক মুহূর্ত বসবো না। ঘরে নীল আলো জ্বলছে, সোফায় সাজানো ঘর। আমাকে বসতে বলে চলে গেলেন ম্যাম। এক মহিলা চা আর বিস্কুট নামিয়ে রেখে গেল। গরম চা তাড়াতাড়ি শেষ করতে পারছি না, প্লেটে ঢেলে ঠান্ডা করে খাচ্ছি। ম্যাম ঢুকলেন, পরনে লুঙ্গি, গায়ে বুক চেরা শার্ট। আমার পাশে বসে বললেন, আস্তে আস্তে খা, জিভ পুড়ে যাবে। বাঁ হাত আমার কাঁধে চাপিয়ে ডান হাতে মোবাইল নিয়ে আমাকে দেখালেন। আমার কান গরম হয়ে গেল। গোবর্ধনবাবু খেচেই চলেছেন। দেখ তো, এটা কার ছবি? ম্যামের কথায় স্ক্রিনের দিকে তাকিয়ে আমার কান্না পেয়ে গেল। জানলায় দাঁড়িয়ে, এ তো আমি। দেখে খুব মজা লেগেছে, আর কোনোদিন করব না। ম্যাম, আমাকে ছেড়ে দিন। পা চেপে ধরে বললাম, আপনার পা ধরছি। ম্যাম লুঙ্গি তুলে বললেন, তাহলে চুষে দে। আমি পারবো না ম্যাম, আমার ঘেন্না করছে, আমাকে ছেড়ে দিন। তাহলে দুধ চুষে দে। মাথা বুকে চেপে ধরে একটা বোঁটা মুখে পুরে দিলেন। রেহাই পেতে অগত্যা দুধ চুষতে লাগলাম। ম্যাম আমাকে 3 সিটার সোফার উপর চিৎ করে ফেলে বুকের উপর চেপে বসলেন। মুখের মধ্যে মাই ভরে দিলেন। তালের মতো বড় মাই, দমবন্ধ আসে প্রায়। চুষতে লাগলাম। ম্যাম বোঁটা বদলে বদলে দিতে থাকেন। খুব খারাপ লাগছিল না। আমি এত মগ্ন ছিলাম খেয়াল করিনি ম্যাম কখন আমার পায়জামার দড়ি খুলে দিয়ে হাত দিয়ে আমার ধন চেপে ধরেছেন। ধনের চামড়া খুলে টেপাটেপি করতে ধন শক্ত হয়ে একেবারে টান টান, ধনুকের ছিলার মতো। আমি 2 হাতে ম্যামের গলা জড়িয়ে ধরি। উহ, খুব গায়ে জোর দেখছি বলে ম্যাম আমার মুখের মধ্যে জিভ পুড়ে দিলেন। আমি তখন ফুৎগ্রস্ত। ম্যাম উরু দুদিকে সরিয়ে 2 হাতে চেরা ভাগ করে দেখালেন। মেটে সিন্দুর রঙের চেরা, যেন ভিতরে আগুন জ্বলছে। আমি কোমর বেঁকিয়ে ধন গুদের দিকে নিয়ে যেতে ম্যাম সরে গেলেন। আমি সোফার উপর হুমড়ি খেয়ে পড়লাম। জিদ বেড়ে গেল। আমি লাফিয়ে ম্যামের কোমর জড়িয়ে ধরি। কি হচ্ছে কি? ছাড়, পড়ে যাব তো। নিজেকে আমার বাহুবন্ধন থেকে মুক্ত করে পাশের চৌকিতে চিত হয়ে পড়ে হাঁপাতে লাগলেন। আমিও বুকের ওপর চড়ে ধনটা চেরার ফাঁকে ঢুকিয়ে চাপ দিলাম, যাতে পুরোটা না ঢুকে। সেজন্য ম্যাম 2 হাতে আমার কোমরে লাগিয়ে রাখলেন। আমি শুয়ে ম্যামের কাঁধ ধরে জোরে চাপতে থাকি। উড়ে পোখাচোদা, আস্তে আস্তে কি করছিস তুই? চুচ্ছি ম্যাম, আপনাকে চুচ্ছি। হি হি হি। নীলু, তুই আগে চুদিসনি কাউকে? না রে গুদমারানি, ম্যাম আপনাকে দিয়েই বউনি হলো আমার। আহা 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 আহা। নীল, উড়ে আহা আহা। তোর বেরোই না নাকি? ম্যাম জিজ্ঞেস করে। কি করে জানবো? আগে কি কাউকে চুদেছি? অকস্মাৎ তুই উরু দিয়ে নীলুর কোমর চেপে ধরে কাতরে ওঠেন ম্যাম। আ আ আ আ। ম্যামকে কাহিল মনে হলো, নিস্তেজ হয়ে আছেন। ব্লক ব্লক করে বীর্য ঝলকে ঝলকে ঢুকে কাদা প্যাচ প্যাচ করে ফেললো কুদ। আমি মাথা নিচু করে বসে থাকি। আমি কি করলাম? সুচি জানতে পারলে কি বলবো তাকে? কি করে মুখ দেখাবো তাকে? কণিকা ব্যানার্জি জিজ্ঞেস করেন, কি হলো নীলু? আমি কেঁদে ফেলে বললাম, ম্যাম, আমি কি করলাম? বোকা ছেলে, কাঁদে নাছি? এত বড় ছেলে কাঁদে নাকি? ঠিক আছে, আমি আর জোর করে চোদাবো না। যদি ইচ্ছে হয় আসিস। প্রথম বিভাগে পাশ করেছি, রেজাল্ট বেরিয়ে গেছে। হেড স্যার প্রসন্নবাবুকে প্রণাম করলাম।